স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, ট্যাক্স সিজন চলছে, অঙ্কের অনেক হিসেব নিকেশ আপনি মেলাচ্ছেন এবং আপনার এই কাজকে একটু সহজ করতে আমাদের নিয়মিত এই আয়োজন। আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেবব্রত চক্রবর্তী, সিপিএ। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপল আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। জি দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এছাড়া ট্যাক্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করব এবং আলোচনায় আমাদের গুরুত্ব পাবে $5,000 ডিভিডেন্ড ট্যাক্স এবং সেই সাথে বিজনেস ট্যাক্স পেয়াররা যারা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি কি সুবিধা রয়েছে, কি কি আপডেট রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনায় আনার চেষ্টা করব। আলোচনায় এগুলো গুরুত্ব পাবে, কিন্তু এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ট্যাক্স সংক্রান্ত, তাহলে তো আমাদের হটলাইন আপনাদের জন্য খোলাই রয়েছে। দেবব্রত চক্রবর্তী, খুব বেশি আলোচনা হচ্ছে এবার ডোজের $5,000 যে ডিভিডেন্ড ট্যাক্স, এটি নিয়ে। এইটা সম্পর্কে জানবো, আসলে এটার এখন কি পর্যায়ে রয়েছে এবং কারা পাবেন, কি শর্ত মানতে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপল আপনাকে। যদিও এই $5,000 এর যে ডোজের যে ডিভিডেন্ড চেক, এটা নিয়ে অনেকেই আলোচনা করেছেন, বাট স্টিল এই কারণে আজকে আলোচনা করতেছি যে অনেকের এখনো প্রশ্ন, সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করে যে মানে তারা এই $5,000 চেক পাবে কিনা, এবং সবাই এক্সপেক্ট করতেছে কিন্তু এই $5,000 চেক, বিকজ ইজ এ বিগ নাম্বার, এবং এটা পেলে হয়তো এই ইনফ্লেশনের সময়ে অনেকের মানে অনেকটাই উপকারে আসবে ফ্যামিলি হাউস হোল্ড মেনটেনের ক্ষেত্রে। তো যাই হোক, এই যে ডজের যে ব্যাপারটা আমরা বলতেছি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ইলন মাস্ককে দায়িত্ব দিয়েছেন যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এবং এটা কন্ট্রোল করার জন্য, যাতে করে যে গভর্নমেন্টের যে সমস্ত ফান্ড অ্যাবিউজিং হচ্ছে, মিসইউজ হচ্ছে, এগুলো যাতে প্রপারলি ইউটিলাইজ করা যায়, এবং তারা বেসিক্যালি ম্যাসিভ স্পেন্ডিং কাট যেটাকে বলে, এই ম্যাসিভ স্পেন্ডিং কাটের তারা প্ল্যান করেছে এই ডজের মাধ্যমে। তো যাই হোক, বেসিক্যালি এই যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ, তাদের এই ম্যাসিভ স্পেন্ডিং কাটের উদ্দেশ্য একটাই, যাতে করে যে আমেরিকান ট্যাক্স পেয়ার যারা আছে তাদেরকে যাতে কিছু টাকা যাতে ব্যাক করতে পারে। এবং এই আইডিয়াটা, ডজের এই আইডিয়াটা কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এই দুজনেরই কিন্তু এই আইডিয়াটা নিয়ে আসছেন। যাই হোক, ওনাদের মানে তথ্য হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে এই যে ফেডারেল ফান্ড, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না ডেফিনেটলি, কিছু কিছু ক্ষেত্রে এটা ওয়েস্ট এবং অ্যাবিউজ হচ্ছে। যেটা হোয়াইট হাউস ফেব্রুয়ারিতে ওইটা একটা লিস্ট ওরা রিলিজ করেছে যে কোন কোন খাতে সেটা আসলে অ্যাবিউজ বা ওয়েস্টিং হচ্ছে। এবং এই ডজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ওনাদের কাজ হচ্ছে এই সমস্ত ওয়েস্টিং বা যে সমস্ত ক্ষেত্রে ফান্ডের অ্যাবিউজিং হচ্ছে ফেডারেল মানি, এগুলোকে বন্ধ করা। এবং এতে করে যে সেভিংসটা আসবে, সেটা আমেরিকান ট্যাক্স পেয়ার যারা আছে তাদেরই বেসিক্যালি কিন্তু মানে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে এই টাকাটাই কিন্তু তারাই কিন্তু দিচ্ছে, যাতে তাদেরকে অনেকটা ব্যাক করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওয়েস্ট এবং অ্যাবিউজিং, তারা উদাহরণও দিয়েছে, যেমন $1.5 মিলিয়ন তারা স্পেন্ড করেছে যে টু প্রমোট ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইন সার্বিয়া ওয়ার্কপ্লেস। সার্বিয়ার ওয়ার্কপ্লেস ডাইভার্সিটি, ইকুইটির জন্য ওরা উদাহরণস্বরূপ বলতেছে $1.5 মিলিয়ন দিয়েছে। তারপর হচ্ছে $70,000 দিয়েছে ডিইআই মিউজিক্যাল ইন আয়ারল্যান্ড, মিউজিক্যাল পার্টিকে $70,000 ডিইআই কে দিয়েছে। যাই হোক, এই যে এই সমস্ত অর্থ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তারা মনে করতেছে যে এটা আসলে ইউএস এর জন্য কোনো কল্যাণ বয়ে আসবে না, এগুলো জাস্ট ওয়েস্টিং মানি। তো সেই ক্ষেত্রে তারা চিন্তা করতেছে যে এইভাবে তারা যে প্ল্যান করতেছে, তারা $2 ট্রিলিয়ন তারা ফেডারেল মানি, তারা এই মানে ম্যাসিভ স্পেন্ডিং কাট, যেটাকে $2 ট্রিলিয়ন তারা সেভ করতে পারবে তাদের যে প্ল্যান এই মুহূর্তে। এবং তারা এটাও চিন্তা করতেছে, এই যে $2 ট্রিলিয়ন যদি সেভ করতে পারে এই ম্যাসিভ স্পেন্ডিং কাটের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে এটা 20%, যেটা হবে $400 বিলিয়ন। তারা চিন্তা করতেছে যে এই $2 ট্রিলিয়ন 20%, যেটা $400 বিলিয়ন, যেটা 79 মিলিয়ন ট্যাক্স পেইং হাউস হোল্ডকে তারা 5,000 করে ডিভিডেন্ড চেক দিতে পারবে।
এগেইন যে অ্যামাউন্টটা তারা আইডিয়া করতেছে $2 ট্রিলিয়ন, যেটা 20% হবে $400 বিলিয়ন, এবং 79 মিলিয়ন ট্যাক্স পেইং হাউসহোল্ডকে তারা এই 5000 ডিভিডেন্ড চেক দিবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে $5000 ডিভিডেন্ড চেক, অনেকেই ভাবতেছে এটা স্টিমুলাস চেক, যে প্রত্যেকেই হয়তো এই $5000 পাবেন, এবং আমরা প্রতিনিয়তই ফোন পাচ্ছি। ইভেন যারা ট্যাক্স ফাইল করতে আসে একটাই প্রশ্ন যে $5000 তারা পাবে কিনা। যেমন দেখুন, স্টিমুলাস চেক আর ডিভিডেন্ড চেক দুইটা কিন্তু দুই জিনিস। দেখুন এই যে কিছু মানে থার্ড স্টিমুলাস চেক যেটা সর্বশেষ দিয়েছে $1400 পার হাউস হোল্ড, তো সেই ক্ষেত্রে ওইটা কিন্তু ছিল টু স্টিমুলেট ইকোনমি। এই যে কোভিডের সময় জানেন যে কোভিডের সময় অনেকের জব ছিল না, এবং মানে ইনফ্লেশনও হাই ছিল, এবং সেই ক্ষেত্রে যেহেতু জব ছিল না, আর্নিং ছিল না, তখন এই ইকোনমিকে স্টিমুলেট করার জন্য স্টিমুলাস চেকগুলো দিয়েছে, যে কারণে ওরা প্রত্যেকেই দিয়েছে। এটার কোনো ক্রাইটেরিয়া মানে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া ছিল, যেমন লিগেল রেসিডেন্ট হইতে হবে, এছাড়া প্রত্যেকেই কিন্তু স্টিমুলাস চেক পেয়েছেন। বাট এই যে ডজের যে ডিভিডেন্ড চেক $5000 যেটা আমরা বলতেছি, এটা কিন্তু প্রত্যেকেই পাবেন না। এবং ডিফারেন্স ইজ হিয়ার, যে যারা প্রত্যেকেই ভাবতেছেন পাবেন, বাট পার্থক্যটা হচ্ছে এই যে যারা ফেডারেল ট্যাক্স পে করতেছেন, দেখুন দ্য কিওয়ার্ড হচ্ছে ইফ ইউ পে ফেডারেল ট্যাক্সেস নট গেট দ্য রিফান্ড। আরেকটু সহজ করে বলি, যারা রিফান্ডের চাইতে বেশি ট্যাক্স পে করেন, অন্যভাবে বলতে গেলে শুধু তারাই কিন্তু এই $5000 ডিভিডেন্ড চেকের জন্য কোয়ালিফাই করবেন। তার মানে আপনি যদি কোনো ট্যাক্স ও না করেন, শুধুই রিফান্ড পান, কোনো ট্যাক্স পে না করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই $5000 ডিভিডেন্ড চেক আপনারা পাবেন না। তার মানে স্পষ্ট ভাষায় বলা যায় যে লো ইনকাম আমেরিকান যারা আছে তারা কিন্তু এই $5000 চেক পাবেন না। শুধুমাত্র যাদের যাদের রিফান্ডের চাইতে ট্যাক্স পেমেন্টটা বেশি হবে, যারা ট্যাক্স পে করবেন শুধু তারাই এই $5000 চেকটা পাবেন। তবে উদাহরণস্বরূপ বলা যায় যে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন আপনার নর্মালি যাদের ইনকাম 40,000-এর নিচে থাকে, অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, অনেক সময় মোস্ট অফ দ্য কেসেস সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই ট্যাক্স আসে না এরকম, তাদের পাওয়ার সম্ভাবনাটা কম। এবং যাদের ইনকাম এর বেশি থাকবে, যারা ট্যাক্স পে করবে রিফান্ডের চাইতে বেশি, তারাই কিন্তু এই $5000 চেকটা পাচ্ছেন। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এটা ওদের স্টিল প্রপোজাল, এটা কিন্তু কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগবে এই $5000 ডিভিডেন্ড চেক রিলিজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এখনো কংগ্রেসের অ্যাপ্রুভাল পায় নাই, তবে আশা করা যাচ্ছে যে এটা হয়তো শীঘ্রই হবে, কারণ আমরা দেখতেছি অলরেডি কিন্তু তারা বিভিন্ন বাজেট বা এই যে ম্যাসিভ স্পেন্ডিং কার্ড, যেটা অলরেডি তাদের কার্যক্রম শুরু করেছে। তা আমার বিশ্বাস এটা অবশ্যই এটা একটা পজিটিভ দিক, এবং এটা অবশ্যই কংগ্রেস অ্যাপ্রুভাল দিবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, আমার মনে হয় যে আমরা এই বিষয়টা স্পষ্ট হয়েছি। বিজনেস ট্যাক্স পেয়ারদের বিষয়টা জানবো, এই সিজনে, এই ট্যাক্স সিজনে বিজনেস ট্যাক্স পেয়ারদের জন্য নতুন কোনো আপডেট দিবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমি বিজনেস ট্যাক্স নিয়ে আজকে আলোচনা করব এই কারণে যে দেখুন, এই যে 15 তারিখ মার্চ 15, যারা এলএলসি এস কর্পোরেশন যারা অন করেন, আপনাদের কিন্তু ফাইলিং ডেডলাইন। অ্যাগেন মার্চ 15 হচ্ছে এলএলসি এবং এস কর্পোরেশন ফাইলিং ডেডলাইন। তার মানে আপনারা যারা এলএলসি এস কর্প অন করেন অবশ্যই মার্চ 15-এর মধ্যে ট্যাক্স ফাইল করবেন। আর যাদের বুকস অফ অ্যাকাউন্টস মার্চ 15-এর মধ্যে রেডি না থাকবে, আপনারা কিন্তু চাইলে এক্সটেনশন নিতে পারেন, এবং সেই এক্সটেনশনটা কিন্তু অবশ্যই মার্চ 15-এর পূর্বে নিতে হবে, পরে নিলে কিন্তু হবে না। এবং সেই ক্ষেত্রে যদি এক্সটেনশন নেন, আপনারা আরও 6 মান্থ আপনারা টাইম এক্সটেনশন পাবেন। সেই ক্ষেত্রে আপনারা সেপ্টেম্বর 15 পর্যন্ত আপনারা কিন্তু এই ফাইলটা করতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো যে যারা এই সমস্ত কোম্পানি অন করেন, আপনারা অবশ্যই এক্সটেনশন নিয়ে রাখবেন যদি আপনাদের বুকস অফ অ্যাকাউন্ট রেডি না থাকে। আদারওয়াইজ কিন্তু পেনাল্টি কিন্তু হিউজ পেনাল্টি, বিশেষ করে এস কর্প এবং এলএলসির পেনাল্টি কিন্তু সি কর্পের চাইতে অনেক বেশি। তো যে কারণে আপনারা অবশ্যই ফাইল করবেন, আদারওয়াইজ আপনারা এক্সটেনশন নেবেন। আরেকটা ডেডলাইন আসতেছে, সেটা হচ্ছে মার্চের 20 সেলস ট্যাক্স। নিউ ইয়র্ক স্টেটের কিন্তু সেলস ট্যাক্স ফাইলিং ডেডলাইন হচ্ছে মার্চ 20। তার মানে যারা কোয়ার্টারলি ফাইল করেন তারা তো মার্চ 20-তে দিবেন। ইভেন যাদের অ্যানুয়াল ফাইলিং, তাদেরও কিন্তু মার্চ 20-তে কিন্তু ডেডলাইন। তার মানে অ্যানুয়াল ফাইলিং যারা করবেন তাদের সেলস ট্যাক্স পিরিয়ড হবে মার্চ 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আপনারা 1 বছরের সেলস ট্যাক্স দিবেন। আর যারা কোয়ার্টারলি করেন তারা ডিসেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025, 3 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপনারা অবশ্যই মার্চ 20-এর মধ্যে সেলস ট্যাক্স সাবমিট করবেন। এটা একটা ইম্পর্টেন্ট ডেডলাইন এই মাসের জন্য। আর যারা সি কর্পোরেশন অন করেন, আপনাদের ডেডলাইন হচ্ছে এপ্রিল 15 যারা ক্যালেন্ডার ইয়ার। আর যারা ফিসক্যাল ইয়ার, সেটা তো সারা বছরই 1 বছর অন্তর সেটা ফাইল করতে হবে। তো এই ছিল আপনার ট্যাক্সের ফাইলিং ডেডলাইন।
এবং এখন আলোচনা করব যে যেহেতু বিজনেস ট্যাক্স ফাইল খুবই সন্নিকটে, যেটা ডেডলাইন আছে মার্চ 15, আজকে আলোচনা করব বিশেষ করে বিজনেস ট্যাক্স নিয়ে। কারণ এতদিন আমরা অনেক ইন্ডিভিজুয়াল ট্যাক্স নিয়ে আলোচনা করেছি, এখন আসলে বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলা দরকার। তো যাই হোক, আমি এই বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলার পূর্বে যে আমি সেকেন্ড ফেজ আলোচনা করব যে কিভাবে বিজনেস ট্যাক্সটা রিডিউস করা যায়, কিভাবে রিডিউস করতে পারবেন। আর তার পূর্বে আমি কোম্পানি স্ট্রাকচার নিয়ে কিছু কথা বলবো, তারপরে যাবো ট্যাক্স রিডাকশন নিয়ে। তা এখন প্রথমে আলোচনা করব যে এই ইউএসএতে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু আপনি ফর্ম করতে পারেন। এবং প্রশ্ন হচ্ছে এই যে কোম্পানি ফর্মগুলো যেটা আছে সেটা কিন্তু আপনার যে যদি আপনি নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কেই ফর্ম করতে হবে, নট নেসেসারি। কারণ নিউ ইয়র্ক এই ইউএসএতে অনেক স্টেট আছে যেগুলো ট্যাক্স ফ্রেন্ডলি, অনেক মানে ট্যাক্স রেট অনেক কম, বা ট্যাক্সের নিয়ম কানুন অনেকটাই ফ্লেক্সিবল। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি নিউ ইয়র্কের রেসিডেন্ট হন, আপনি চাইলে দেলোয়ার ওপেন করতে পারেন, কারণ দেলোয়ার অনেকটা ট্যাক্স ফ্রেন্ডলি স্টেট, ট্যাক্স রেট লো, আপনি অনেক ট্যাক্সের সুবিধা পাবেন দেলোয়ার স্টেটে। তো সেই ক্ষেত্রে আপনি নিউ ইয়র্কে থাকা সত্ত্বেও কিন্তু আপনি দেলোয়ারে বিজনেস ফর্ম করতে পারেন টু গেট দ্য ট্যাক্স অ্যাডভান্টেজ। এটা একটা উদাহরণ। তো এখন হচ্ছে মানে কোম্পানি ফরমেশনের ব্যাপারে, যে আপনি যে স্টেটেই থাকবেন, ইউ ডোন্ট নিড টু ওপেন অর ফর্ম দ্য বিজনেস ইন দ্যাট স্টেট। আপনার চাইলে অন্য স্টেটেও ফর্ম করতে পারেন, যে সমস্ত স্টেটের ট্যাক্স অ্যাডভান্টেজ আছে। এখন যেটা আলোচনা করব যে কোম্পানির স্ট্রাকচারগুলো নিয়ে, যে কি টাইপের কোম্পানি আছে, আপনারা কোন পরিস্থিতিতে কি ওপেন করলে আপনারা বিজনেসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। শুরুতে আলোচনা করব যে এলএলসি ভার্সাস পার্টনারশিপ নিয়ে। এখন দেখুন যে এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, আর পক্ষান্তরে যে জেনারেল পার্টনারশিপ এটা কিন্তু জাস্ট আপনার ওনার যারা আছে তাদের নামের আন্ডারেই কিন্তু এটা পরিচালিত হয়। আর এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, আর জেনারেল পার্টনারশিপ হচ্ছে যে ওনার যারা আছে তাদের নামের সাথে এটা পরিচালনা হয়। এবং এই যে এলএলসি মেম্বার যারা আছে, যারা এলএলসি ফর্ম করে, তারা কিন্তু তাদের পার্সোনাল লায়াবিলিটি কিন্তু লিমিট করতে পারে, এবং তারা কিন্তু বিজনেস ডেপ্টের জন্য কিন্তু পার্সোনালি লায়াবল না, এলএলসি যারা ফর্ম করবেন। আর পক্ষান্তরে যে এর জন্যই এলএলসি কিন্তু সবসময় জেনারেল পার্টনারশিপ থেকে বেটার, কারণ ইউ ক্যান লিমিট ইউর লায়াবিলিটি, যেটা জেনারেল পার্টনারশিপের ক্ষেত্রে আপনার আনলিমিটেড বিজনেস লায়াবিলিটি থাকে। এবং আরেকটা এলএলসির ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা এই মুহূর্তে আলোচনা করতেছি এলএলসি ভার্সাস পার্টনারশিপ, এবং যেটার কি অ্যাডভান্টেজ আছে যে এলএলসি এবং পার্টনারশিপের মধ্যে। এখন দেখুন এলএলসি কিন্তু আপনার মেম্বার হইতে পারে ইন্ডিভিজুয়াল যারা আছে, এলএলসি মেম্বার হইতে পারে, পার্টনারশিপ, ট্রাস্ট, কর্পোরেশন, তারা কিন্তু মেম্বার হইতে পারে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে এই এলএলসির মেম্বারশিপের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশন নাই, যে নাম্বার অফ মেম্বার কতজন হবে, দেয়ার ইজ নো লিমিট, ইউ ক্যান গেট দ্য আনলিমিটেড মেম্বার অফ দ্য এলএলসি মেম্বার। আর এখন আলোচনা করব যে পার্টনারশিপের এলএলসি ভার্সাস জেনারেল পার্টনারশিপের ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দেখুন একটু আগে বলেছি যে এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এবং এটা একটা সেপারেট লিগ্যাল এন্টিটি। তার মানে আপনার এলএলসির কোনো বিজনেস ডেপ্টের জন্য এলএলসির মেম্বার পার্সোনালি লায়াবল না। কোনো কারণে যদি বিজনেস শো করে কেউ, কোনো কারণে যদি ট্যাক্স লায়াবিলিটি আরাইজ হয়, সেক্ষেত্রে কিন্তু এলএলসির যে মেম্বার আছে তারা পার্সোনালি এটার জন্য লায়াবল না। যেটা পার্টনারশিপের ক্ষেত্রে, জেনারেল পার্টনারশিপের ক্ষেত্রে জেনারেল পার্টনাররা কিন্তু তারা কিন্তু সেটার জন্য মানে লায়াবল, তারা জয়েন্টলি এবং সেভারলি তারা লায়াবল বিজনেস ডেপ্টের জন্য। এবং পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারদের লায়াবিলিটি কিন্তু আনলিমিটেড, যেটা এলএলসির ক্ষেত্রে লিমিটেড। তো এই হচ্ছে পার্টনারশিপ এবং এলএলসির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা। তারপর আলোচনা করব যে কর্পোরেশন। তা আপনারা জানেন এই ইউএসএতে কিন্তু দুই ধরনের কর্পোরেশন হয়, সি কর্প, এস কর্প, তারপর আবার এলএলসির ক্ষেত্রেও আছে, আবার পিসি আছে, পিএলএলসি আছে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। তো যাই হোক, আমরা এখন আলোচনা করব সি কর্প এবং এস কর্প নিয়ে, দুইটার পার্থক্য কি। যে দেখুন সি কর্প এবং এস কর্পের মোস্ট ডিফারেন্সটাই হচ্ছে ট্যাক্স নিয়ে। অনেকেই বলে যে সি কর্প হচ্ছে ডবল ট্যাক্সেশন সি কর্পের ক্ষেত্রে, কারণ দেখুন যে সি কর্পের ক্ষেত্রে যদি কোনো প্রফিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস লেভেলেও ট্যাক্স দিতে হয়, এবং এই প্রফিট যদি আপনি ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউশন নেন, তখন আপনার সেটা পার্সোনাল ট্যাক্স রিটার্নে গিয়েও কিন্তু আপনাকে ওই ডিভিডেন্ডের উপরে ট্যাক্স দিতে হয়। তার মানে একবার বিজনেস প্রফিটের উপর ট্যাক্স দিলেন, আবার এই প্রফিটটা যখন পার্সোনালি আপনি ডিস্ট্রিবিউশন হিসেবে নেবেন, তখন কিন্তু আবার পার্সোনাল রিটার্নে ট্যাক্স দিতে হয়, যে কারণে সি কর্পে ডবল ট্যাক্সেশন বলা হয়। আর পক্ষান্তরে এস কর্পের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা নাই, কারণ এস কর্পোরেশন হচ্ছে পাস থ্রু এন্টিটি। তো সেই ক্ষেত্রে কিন্তু এস কর্পোরেশনের যে প্রফিট অ্যান্ড লস যাই হোক,
কোম্পানি লেভেলে কোনো ট্যাক্স নেই, সেটা K1 এর মাধ্যমে আপনার পার্সোনাল রিটার্নে চলে যাবে, আপনি পার্সোনাল ট্যাক্স রিটার্নে ট্যাক্স দিবেন, তো সেখানে এটা ডবল ট্যাক্সেশনের মধ্যে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডবল ট্যাক্সেশন নিয়ে বলতেছি, যে কিভাবে আপনার এই ডবল ট্যাক্স অ্যাভয়েড করতে পারেন সেটাও জানা দরকার। আসলে ডবল ট্যাক্স অ্যাভয়েডের কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে যে আপনি যদি নিজেকে স্যালারি পে করেন সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার ওই প্রফিটটা কিন্তু কমে যাবে। আপনি যদি স্যালারি পে করেন প্রফিটটা কমে যাবে, সেই ক্ষেত্রে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন নেওয়ার প্রয়োজন হয় না, তখন কিন্তু আর ডবল ট্যাক্সেশনের বিষয়টা এরকম থাকে না। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ডিভিডেন্ডের মাধ্যমে কিন্তু ডবল ট্যাক্সেশনটা হয়, তার মানে আপনি যদি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন না নিয়ে যদি কর্পোরেশনে যদি রিটেইন করেন, যদি রেখে দেন সেটা ইনভেস্টমেন্ট হিসাবে, তাহলে কিন্তু সেই ডবল ট্যাক্স আর আসতেছে না। আবার এই যে প্রফিট রিডিউসের জন্য আপনি কিন্তু ফ্যামিলি মেম্বারদেরকে হায়ার করতে পারেন চাকরির জন্য, সেক্ষেত্রে তাদেরকে আপনি স্যালারি পে করতে পারেন, তখনও প্রফিটটা কম হবে, তখন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন না নিলেও আপনার চলবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন না নেন, ধরেন আপনার হিউজ প্রফিট হয়েছে বাট আপনি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন নিচ্ছেন না, তো যতক্ষণ পর্যন্ত ডিভিডেন্ড না নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউ ডোন্ট নিড টু পে ট্যাক্স অন ডিভিডেন্ড ইন ইউর পার্সোনাল ট্যাক্স রিটার্ন। সেই ক্ষেত্রে আরেকটা টেকনিক হচ্ছে আপনি ডিভিডেন্ড না নিয়ে বোরও করতে পারেন, টাকা ধার নিতে পারেন বিজনেস থেকে। আপনি যদি বিজনেস থেকে ধার নেন সেই ক্ষেত্রে ইট উইল নট বি কনসিডার ডিভিডেন্ড অ্যান্ড ইউ ডোন্ট নিড টু পে ট্যাক্স অন দ্যাট বোরোড মানি। তো এটা হচ্ছে টেকনিক যাতে আপনি ডিভিডেন্ডটা কীভাবে অ্যাভয়েড করতে পারেন, যাতে করে ডবল ট্যাক্সেশন না দিতে হয়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এতক্ষণ তো সি কর্পোরেশনের বিষয়ে বললাম, যে ডবল ট্যাক্সেশনের বিষয়টা বললাম, তো এখন আলোচনা করব যে এস কর্পোরেশনের ক্ষেত্রে কি সুবিধা। দেখুন, এস কর্পোরেশন কিন্তু কোম্পানি লেভেলে ট্যাক্স পে করে না, একটু আগেই বলেছি, এবং ইনস্টিটেড এবং কোম্পানির যে প্রফিট অ্যান্ড লস যাই হয় সেটা কিন্তু পাস থ্রু হয়ে যায় পার্সোনাল ট্যাক্স রিটার্নে K1 এর মাধ্যমে। এবং আরেকটা বিষয় বলতে হয় যে সি কর্প এস কর্প দুইটাই কিন্তু সেপারেট লিগ্যাল এন্টিটি এবং লিমিটেড লাইবিলিটি। তার মানে আপনার কিন্তু এখানে পার্সোনাল লাইবিলিটি কিন্তু লিমিটেড, ভেরি লিমিটেড। তার মানে সি কর্প এস কর্পোরেশনের ক্ষেত্রেও যদি কেউ আপনাকে সু করে, আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল কার, প্রাইমারি হাউস, দে ক্যান নট টাচ, কারণ আপনার লাইবিলিটি আনলিমিটেড না, যেহেতু এটা সেপারেট লিগ্যাল এন্টিটি। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে ওই কোম্পানি লেভেলেই শুধু ট্যাক্স দিবেন, পার্সোনাল লেভেলেই ট্যাক্সটা দিবেন, যেটা K1 এর মাধ্যমে যাবে। এবং এস কর্পোরেশনের সবচাইতে বড় সুবিধা হচ্ছে যে এস কর্পোরেশনের যে প্রফিটের পোর্শনটুকু আপনার পার্সোনাল রিটার্নে যাবে K1 এর মাধ্যমে, যেহেতু পাস থ্রু এন্টিটি বলছি, এটার উপরে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হয় না। দিস ইজ দ্য বিগ অ্যাডভান্টেজ ফর দ্য এস কর্পোরেশন। তার মানে সি কর্পোরেশনের যদি কোনো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন নেন, দেন ইউ হ্যাভ টু পে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। ইভেন এলএলসির ক্ষেত্রেও যদি প্রফিটের কোনো পোর্শন K1 এর মাধ্যমে পার্সোনাল রিটার্নে যায়, ইউ হ্যাভ টু পে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, যেটাকে ফাইকা বলে, সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স, যেটা ট্যাক্স রেট হচ্ছে 15.30%। কিন্তু এস কর্পোরেশনের সুবিধা হচ্ছে আপনি যদি কোনো প্রফিট K1 এর মাধ্যমে যায় পার্সোনাল ট্যাক্স রিটার্নে, আপনাকে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স পে করতে হবে না। এটার একটা বিউটি এস কর্পোরেশনের। এবং শুধু তাই না, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এস কর্পোরেশনে কিন্তু আপনার স্যালারির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তার মানে আপনাকে অবশ্যই রিজনেবল অ্যামাউন্ট স্যালারি নিতে হবে এস কর্পোরেশনের ক্ষেত্রে। তার মানে এখানে রিজনেবল অ্যামাউন্টটা হচ্ছে এরকম যে আমরা এটাকে লিমিট করতে চাই না নাম্বার দিয়ে, সোজা কথা আপনার যে গ্রস ইনকাম থাকবে ওইটার সাথে রিজনেবল হতে হবে স্যালারি অ্যামাউন্টটা, এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তার মানে আপনি চাইলেই আনলিমিটেড স্যালারি উইথড্র করতে পারবেন না এস কর্পোরেশন, ইট হ্যাজ টু বি রিজনেবল। আর এস কর্পোরেশন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ফরেন ওনারশিপ প্রহিবিটেড। তার মানে আপনার ফরেন কোনো পার্টনার থাকতে পারবে না এস কর্পোরেশনে, এবং ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার হইতে হবে 100। আপনার শেয়ার হোল্ডারের লিমিটেশন আছে এস কর্পোরেশনে, আপনার শেয়ার হোল্ডার কোনো অবস্থাতে 100 এর বেশি হইতে পারবে না, এবং ফরেন পার্টনারশিপ হচ্ছে প্রহিবিটেড এস কর্পোরেশনের ক্ষেত্রে। এছাড়াও আরও এন্টিটি আছে, যেটা একটু আগেই বলেছি, এখানে পিসি আছে, পিএলএলসি আছে। পিসি হচ্ছে প্রফেশনাল কর্পোরেশন, আর পিএলএলসি হচ্ছে প্রফেশনাল এলএলসি। তো নর্মালি যারা ডাক্তার, সিপিএ, অ্যাটর্নি যারা আছেন, যারা প্রফেশনাল, হাইলি প্রফেশনাল, তাদের জন্য এই পিসি পিএলএলসি এটা অ্যাপ্লিকেবল, যেটা বেসিক্যালি করতে গেলে আপনার বোর্ড অফ এডুকেশনের পারমিশন লাগে। তো এই ছিল আমাদের বেসিক্যালি কোম্পানি ফরমেশন নিয়ে কথা। আমরা নেক্সট পেজে আলোচনা করব যে আসলে এতক্ষণ তো বললাম যে বিজনেস কিভাবে ফর্ম করবেন বা কোন বিজনেসের কি সুবিধা অসুবিধা।
তারপর আলোচনা করব ট্যাক্স নিয়ে, যে ট্যাক্সটা কিভাবে রিডিউস করা যায়। ট্যাক্স রিডিউসের বিষয়টাই আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। সঙ্গেই থাকবেন দর্শক, আপনারাও সঙ্গেই থাকুন। টিভি অ্যানালাইসিসে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। টিভি অ্যানালাইসিসে ট্যাক্স নিয়ে আলোচনা করছি আমরা। সিপিএ দেবব্রত চক্রবর্তী আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিজনেস ট্যাক্স। এছাড়া আপনারা যদি যুক্ত হতে চান কিংবা ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন করতে চান, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, TVN24, আমাদের সোশ্যাল মিডিয়ায়, আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন, ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আবারও আলোচনা শুরু করব। দেবব্রত চক্রবর্তী, আপনি বিজনেস ট্যাক্স নিয়ে আলোচনা করছিলেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। এখন কথা বলবো যে বিজনেস ট্যাক্স কিভাবে রিডিউস করা যায়। যে দেখুন, যারা বিজনেসম্যান আছেন, অনেকেই স্মল বিজনেস বা মিড সাইজ বিগ বিজনেসম্যান আছেন, যে প্রত্যেকেরই গোল থাকে যে বিজনেস ট্যাক্সটাকে কিভাবে কমিয়ে আনা যায়, বা নেট প্রফিটটাকে আপনি রিডিউস করতে পারেন প্রপারলি লেজিটিমেট ওয়েতে, যাতে করে আপনার বিজনেস ট্যাক্সটা কম দিতে হয়। আর কিছু টেকনিক আছে, এবং এটা কিন্তু আপনার বেসিক্যালি এই যে বিজনেস ট্যাক্স যে রিডিউসের যে প্রসিডিউরটা, অবশ্যই কিন্তু আপনাকে ট্যাক্স লগুলা সম্পর্কে অ্যাওয়ারনেস থাকতে হবে। শুধু তাই না, একজন অভিজ্ঞ সিপিএ বা পেশাদার অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদের সাথে কনসাল্ট করেই কিন্তু আপনি একটা ট্যাক্স প্ল্যানিং সেট করতে পারেন, যার মাধ্যমে বিজনেস ট্যাক্সটা আপনি রিডিউস করতে পারেন। কারণ এটা কিন্তু বেশ কিছু টেকনিক আছে যেটা আপনার লেজিটিমেট ট্যাক্স ল ফলো করেই কিন্তু আপনাকে কমাতে হবে। আদারওয়াইজ ইট উইল ট্রিগার দ্য অডিট। আপনি ইচ্ছা করলেই যে কোনোভাবে এটা কমাতে পারবেন না। যাই হোক, সেই টেকনিকগুলো আলোচনা করবো যে কীভাবে আপনার ট্যাক্সটাকে কমিয়ে আনতে পারেন, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, অথবা আপনার কি প্ল্যান থাকা উচিত সেই ক্ষেত্রে। যে প্রথমেই বলবো যে এই যে ট্যাক্স রিডিউসের ক্ষেত্রে আপনার কিন্তু যে ট্যাক্স লর যে চেঞ্জগুলো আছে, প্রতি বছরে কিন্তু ট্যাক্স ল চেঞ্জ হয়। অবশ্যই আপনাকে এই ট্যাক্স ল চেঞ্জগুলো আপনাকে জানতে হবে, এবং এই চেঞ্জের মাধ্যমেই কিন্তু আপনার এই ট্যাক্সটা আপনি রিডিউস করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ বলবো যে ট্যাক্স কাট জব অ্যাক্ট 2017 যে রুল আছে, এই অনুযায়ী কিন্তু আপনার যে বিজনেসের যে নেট ট্যাক্সেবল যে বিজনেস ইনকাম থাকবে, এটা 20% কিন্তু আপনার কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন নিতে পারেন। তার মানে আপনার যে নেট যে ট্যাক্সেবল বিজনেস ইনকাম থাকবে, এটা 20% আপনার কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন হিসেবে দেখাতে পারেন। তার মানে 20% যখন আপনি ডিডাকশন দেখাবেন, আপনার অটোমেটিক্যালি প্রফিটটা কমে যাবে। দ্যাট মিনস ইউ আর পেইং দ্য লেস ট্যাক্সেস। তারপর আরেকটা হচ্ছে যে রিটায়ারমেন্ট প্ল্যান, আরেকটা টেকনিক, যে আপনি বিজনেসে যদি রিটায়ারমেন্ট প্ল্যান যদি সেট করেন বা সেট আপ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই রিটায়ারমেন্ট প্ল্যানের কিন্তু যে এমপ্লয়ারের যে ম্যাচিং পোর্শন, কারণ দেখুন আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যান সেট করেন, যেমন 401k সেপ আইআরএ, যেমন আপ টু $56,000 পর্যন্ত আপনার সেপ আইআরএতে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই 401k তে কিন্তু আপনার এমপ্লয়ারও কিন্তু কন্ট্রিবিউট করে, এখানে দুজনেরই কন্ট্রিবিউশন থাকে, এমপ্লয়ার প্লাস এমপ্লয়ি। এবং সেই ক্ষেত্রে যে এমপ্লয়ারের যে ম্যাচিং পোর্শনটুকু থাকে, এটা কিন্তু আপনার বিজনেস এক্সপেন্স হিসেবে ডিডাকশন নিতে পারবেন। তার মানে আপনার প্রফিটটা কমে যাবে এই প্ল্যানের ফলে, এই এমপ্লয়ারের ম্যাচিংয়ের পোর্শনের ফলে, এবং আলটিমেটলি কিন্তু ইউ উইল ইন দ্য পেইং দ্য লেস ট্যাক্সেস। আরেকটা হচ্ছে যে বিজনেস কিছু ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করতে পারেন, এবং একটু আগেই বলেছি যে এই ট্যাক্স রিডাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স ল জানতে হবে। এখন দেখুন, আপনি যদি ট্যাক্স ক্রেডিটগুলো যদি আপনি ক্লেম করতে পারেন ট্যাক্স রিটার্নে, তাহলেও কিন্তু আপনার ট্যাক্সটা কমবে। এখন কী কী ক্রেডিট আপনি ক্লেম করতে পারেন, যেমন পেইড সিক লিভ, ফ্যামিলি লিভ বেনিফিট, ওইটা আপনি ক্লেম করতে পারেন ট্যাক্স রিটার্নে। তারপর হচ্ছে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট, যেটা এতদিন ছিল, এটা ক্লেম করতে পারেন। আপনার যদি কোনো ডিজেবল এমপ্লয়ি থাকে, তো সেই ক্ষেত্রে তাদের যদি অ্যাক্সেস কি বলে এটা ইজি অ্যাক্সেস আর ডিজেবল এমপ্লয়ির জন্য র্যাম্প তৈরি করা, স্পেশাল র্যাম্প, এই সমস্ত খরচগুলো কিন্তু আপনার তখন বিজনেস এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। এবং আপনার যদি বিজনেসের যদি কোনো রিসার্চ প্রজেক্টের জন্য কোনো এমপ্লয়ি হায়ার করেন, সেগুলো কিন্তু আইআরএস এগুলো মানে ডিডাক্টেবল হিসেবে নিয়ে নেয়। আপনার রিসার্চ প্রজেক্ট থাকতেই পারে একটা বিজনেসের। এবং শুধু তাই না, হেলথ ইন্স্যুরেন্স কভারেজ, অনেক এমপ্লয়ার আছে যে তারা মনে করে যে যদি এমপ্লয়ীদেরকে হেলথ বেনিফিট দেয়, তো সেক্ষেত্রে এটা কোম্পানির মানে অনেকটাই খরচ বাড়বে। কিন্তু দেখুন, এগুলা কিন্তু আপনার ট্যাক্স রিডিউসের একটা টেকনিক। আপনি যদি এমপ্লয়ীদেরকে হেলথ বেনিফিট দেন, এমপ্লয়িরা যেমন খুশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি হিউজ আর্নিং থাকে, এই যে হেলথ বেনিফিটের জন্য আপনি যে পরিমাণ খরচ করতেছেন কোম্পানি থেকে, এটা কিন্তু আপনি ডিডাকশনও নিতে পারবেন।
তার মানে এটা একদিকে সুবিধা হচ্ছে যে এমপ্লয়িরাও হ্যাপি থাকে, তাদের লাইফ সিকিউর থাকে এবং তারা কমফোর্ট ফিল করে, কারণ আপনার মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স কিন্তু অনেক এক্সপেন্সিভ। আপনার যদি হাই স্যালারি থাকে, আপনার যদি কোম্পানি থেকে যদি হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট কোনো ওনার প্রোভাইড করে এবং কোম্পানি যদি সেই ক্ষেত্রে সাবসিডি দেয়, কোম্পানি সেটা খরচ দেখাতে পারতেছে ট্যাক্স রিটার্নে। আবার সেটা যদি কোম্পানি না দেয়, এমপ্লয়িরা মার্কেট প্লেস থেকে কিনলে কিন্তু তাদের অনেক মানে কস্টলি, সেটা অনেক, সেই ক্ষেত্রে এটা বিজনেসের জন্য একটা অ্যাডভান্টেজ, আপনারা এগুলো খরচ দেখাতে পারবেন। তো এগুলো কিন্তু মানে বিজনেস ট্যাক্স রিডিউস করার টেকনিক। তারপরে বলবো যে আপনি যদি বিজনেসের জন্য যদি কোনো ইকুইপমেন্ট, কোনো ভেহিকেল, কোনো গাড়ি যদি কিনেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ট্যাক্স রিডাকশন করতে পারেন। সেটা কিভাবে? কারণ দেখুন, বিজনেস ইকুইপমেন্টগুলোর কিন্তু আপনি ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। এবং শুধু তাই না, বিজনেসের জন্য কোনো যদি ভেহিকেল কিনেন, ধরুন আপনার এমপ্লয়ীদের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য ভেহিকেল কিনলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ভেহিকেলের যত ধরনের খরচ আছে, গ্যাস, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, এবং বিগ থিং হচ্ছে ডেপ্রিসিয়েশন, ইউ ক্যান ডেপ্রিসিয়েট দেম ইন দ্য ট্যাক্স রিটার্ন, সেটাও কিন্তু আপনার ডিডাকশন হিসেবে নিতে পারেন। এবং গুড নিউজ হচ্ছে এই বছরের জন্য যে আপনি কিন্তু বোনাস ডেপ্রিসিয়েশন এই বছর কিন্তু নিতে পারতেছেন অলমোস্ট 80% ফার্স্ট ইয়ার অফ দ্য ইকুইপমেন্ট যেটাই কেনেন। এবং শুধু তাই না, আপনার যদি কোনো লোন থাকে এগুলা কিনতে গিয়ে, এই যে ভেহিকেল বলেন বা ইকুইপমেন্ট, লোনের ইন্টারেস্টও কিন্তু আপনি ডিডাকশন নিতে পারবেন। এখানে একটা প্রসঙ্গত উল্লেখ্য যে দেখুন, যে আমরা যখন ট্যাক্স রিটার্ন করি, এই প্রসঙ্গটা এই কারণে আনতেছি যে বিশেষ করে যারা ট্যাক্সি অপারেটর যারা আছেন, আপনারা তো অনেকেই গাড়ি কিনেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে গাড়িটা যখন পারচেস করেন, তখন আপনাদের ইনস্টলমেন্ট দিতে হয়, রাইট? আপনারা মান্থলি একটা কিস্তি দেন লোনের ক্ষেত্রে, যদি লোনে কেউ গাড়িটা কিনেন। তো লোনের যখন কিস্তি দেন, এই কিস্তিতে কিন্তু দুইটা পোর্শন থাকে, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। এবং সবাই কিন্তু এইরকম একটা আশা করে আসেন যে পুরো কিস্তিটাই আপনারা মানে খরচ দেখাতে পারবেন ট্যাক্স রিটার্নে। কিন্তু মনে রাখবেন, ট্যাক্স রিটার্নে শুধু ইন্টারেস্টটা ডিডাক্টেবল, প্রিন্সিপাল ইউ ক্যানট ডিডাক্ট ইন দ্য ট্যাক্স রিটার্ন। তার মানে আপনি যদি কিস্তি দেন, লেটস সে $1000, আমি রাউন্ড নাম্বার বলতেছি, $1000 আপনি কিস্তি দিচ্ছেন মাসে গাড়ি কেনার পারপাসে লোনের জন্য। সেই 1000 এর মধ্যে ধরুন ইন্টারেস্ট হচ্ছে $700, $700 and $300 হচ্ছে প্রিন্সিপাল। আপনি শুধু কিন্তু এই $700 খরচ দেখাতে পারবেন। এই যে $300 যে প্রিন্সিপাল, ইউ ক্যানট ডিডাক্ট ইন দ্য ট্যাক্স রিটার্ন। তার মানে বিজনেসের যদি কোনো লোন থাকে, শুধুমাত্র ইন্টারেস্টটুকু আপনি ডিডাকশন নিতে পারবেন, নট প্রিন্সিপাল। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক ট্যাক্স প্রিপেয়াররাও কিন্তু এই ভুলটা করে কি, যে দেখা গেছে কিস্তি যা আছে পুরোটাই ওরা খরচ দেখিয়ে দেয়, বাট প্রিন্সিপাল কিন্তু নট ডিডাক্টেবল। সেই ক্ষেত্রে শুধু ইন্টারেস্টটুকু আলাদা করতে হবে। আরেকটা টেকনিক হচ্ছে যে আপনি কিন্তু গিফট এবং বোনাস কিন্তু আপনার ট্যাক্স ডিডাক্টেবল। আপনি যদি এমপ্লয়ি অথবা আপনার যে যারা ক্লায়েন্ট আছে, ভেন্ডর যারা আছে, তাদেরকে যদি আপনার গিফট দেন, এগুলো কিন্তু ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল। শুধু তাই না, এমপ্লয়ীদেরকে যদি আপনি বোনাস পে করেন, এমপ্লয়িরা যেমন খুশি হবে বোনাস পে, এটা কিন্তু আবার কোম্পানির এক্সপেন্সও। এইগুলো আপনার কি বলে যে অনেক কোম্পানি আছে হয়তো স্পেন্ডিং এর কথা চিন্তা করে যে খরচ করতে চায় না, কিন্তু আলটিমেটলি ইউ আর ইন দ্য পেইং মোর ট্যাক্সেস। আমার মনে হয় যে গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ইউ শুড মেক ইউর এমপ্লয়ি হ্যাপি। এমপ্লয়ীদেরকে হ্যাপি করা উচিত। সেক্ষেত্রে আপনি এমপ্লয়ীদেরকে বোনাস দিতে পারেন, গিফট দিতে পারেন, বিকজ ইট ইজ ডিডাক্টেবল ইন দ্য ট্যাক্স রিটার্ন। সেই ক্ষেত্রে আপনার বিজনেস প্রফিটটা কমে যাবে, ইউ আর ইন দ্য পেইং লেস ট্যাক্সেস, আপনার এমপ্লয়ি খুশি হবে, তাদের কাজের প্রোডাক্টিভিটিও বাড়বে। আরেকটা হচ্ছে যে ক্যারি ওভার বিজনেস লস। আপনারা এটাও জানেন যে বিজনেস লস কিন্তু ইউ ক্যান ক্যারি ওভার। দেখা গেছে যে এই বছর যদি লস হয়, ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড আপ টু 5 years and carry back maybe probably I think 3 years, something like that. Anyway, like ক্লজ যদি থাকে বিজনেস, আপনি কিন্তু ফিউচার কামিং ইয়ারগুলোতে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। তার মানে ধরুন আপনার যদি লস থাকে 50,000 এবং পরবর্তীতে নেক্সট ইয়ারে প্রফিট হইলো 100,000, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রফিট থেকে লসের একটা পোর্শন, নট 100%, একটা পোর্শন আপনি তখন এই ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, তখন আপনার প্রফিটটা কমে যাবে। এটাও কিন্তু টেকনিক। তার মানে আপনাকে অবশ্যই লসটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে, কারণ এটা অনেক সময় সফটওয়্যারগুলো অটোমেটিক করে ক্যারি ফরওয়ার্ড, আবার অনেক সময় হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি। তো কিন্তু এই টেকনিকটা করলে তখন হয় কি যে আপনার কারেন্ট ইয়ারে যদি প্রফিট থাকে, প্রায়র ইয়ারের লসগুলো এসে অফসেট হয় প্রপোর্শনেটলি, নট 100%, সেই ক্ষেত্রে কারেন্ট ইয়ারের ট্যাক্সটাও কমে যায়। এটা একটা টেকনিক। আপনি ফ্যামিলি মেম্বারদেরকে হায়ার করতে পারেন। একটু আগে যে এক্সাম্পল দিলাম কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে, আপনার যদি দেখা গেছে যে হিউজ প্রফিট থাকে, আপনার ফ্যামিলি মেম্বার বা যারা আছে, আপনি বেশি লোক হায়ার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে স্যালারিটা দিচ্ছেন, স্যালারিটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল। শুধু তাই না, ইভেন পেরোল ট্যাক্স যেটা দিবেন সেটাও কিন্তু ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল, বাট অনলি এমপ্লয়ার পোর্শন, নট দ্য এমপ্লয়ি পোর্শন।
তারপর আপনার ট্রাভেল এক্সপেন্স যদি থাকে, অনেক বিজনেস ওনার আছেন বিভিন্ন পারপাসে, বিজনেস মিটিং বা এই সমস্ত পারপাসে ট্রাভেল করতে আপনাদের হোটেলে থাকতে হয়, তারপর এয়ার টিকিট আর অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে, আপনারা কিন্তু এই সমস্ত এক্সপেন্স ট্র্যাক করতে পারেন। এগুলো কিন্তু ট্রাভেল এক্সপেন্স হিসাবে বিজনেস ট্যাক্স এখানে ডিডাকশন নিতে পারেন। তারপর হচ্ছে যে স্টার্ট আপ এক্সপেন্স ডিডাকশন। দেখা গেছে যে বিজনেস যখন আপনি স্টার্ট করেন প্রথম বছরে কিন্তু আপনার এত রেভিনিউ জেনারেট হয় না। তা এখন এই যে স্টার্ট আপ এক্সপেন্স, বিজনেসের স্টার্ট আপ এক্সপেন্স কিন্তু হিউজ। আপনার দেখা গেছে লিগ্যাল ফি অনেক ইনভলভ থাকে। তারপর আপনার দেখা গেছে যে কোনো কি বলে অ্যাডভার্টাইজিং করতে হয় যখন বিজনেসটা স্টার্ট করেন। কিন্তু এই যে এই পরিমাণে যে খরচ স্টার্ট আপ করতে গেলে পুরো খরচ কিন্তু আপনারা এক বছর এটা নিতে পারবেন না, আইআরএস এটা অ্যালাউ করে না। তো সেই ক্ষেত্রে বিজনেস স্টার্ট আপ এক্সপেন্সটা আপনি হয়তো 10-15 ইয়ার্স আপনার মানে এটা দেখাইতে হয় যে এটাকে অ্যামোর্টাইজেশন বলে, স্টার্ট আপ এক্সপেন্স অ্যামোর্টাইজ করতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনি ইয়ার টু ইয়ার আপনি কিন্তু এই স্টার্ট আপ এক্সপেন্স ডিডাকশন হিসেবে নিতে পারেন। এবং এই যে ডিডাকশন বলতেছি, ডিডাকশন মানেই হচ্ছে আপনার বিজনেস প্রফিটটা কমে যাবে, প্রফিট কমা মানেই ইউ হ্যাভ টু পে দ্য লেস ট্যাক্সেস। তারপর আরেকটা বলতে হচ্ছে যে ভেহিকেল, একটু আগেই বলেছি যে ভেহিকেল ইকুইপমেন্ট থাকলে ডেফিনেটলি আপনার ভেহিকেলের যত ধরনের রিপেয়ার মেনটেনেন্স আছে, গ্যাস আছে, শুধু তাই না ভেহিকেল যদি লোনে কিনেন সেই ক্ষেত্রে লোনের যে ইনস্টলমেন্ট দেন ইন্টারেস্টও আপনি ডিডাক্ট করতে পারেন। ভেহিকেলের যদি কোনো ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি ডিডাকশন নিতে পারেন, সেটা অ্যাডভান্টেজ। তারপর আরেকটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, একটু আগেই বলছি যে এমপ্লয়ীদের মেডিকেল ইন্স্যুরেন্স, ডেফিনেটলি মেডিকেল ইন্স্যুরেন্স আপনি ডিডাকশন নিতে পারেন। আরেকটা হচ্ছে হোম অফিস ডিডাকশন, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। দেখুন যে এই যে হোম অফিস ডিডাকশন নিয়ে একটু বলতে হয় যে যারা ইভেন সেলফ এমপ্লয়েড স্মল বিজনেস করেন, আপনারা অনেকে দেখা গেছে যে হয়তো যেখানে থাকেন এটার একটা পোর্শন আপনারা অফিস হিসাবে ইউজ করেন, বা হয়তো আপনি যে বাসায় থাকেন বাসার একটা রুম আপনার রুম অফিস হিসাবে অফিসের কাজকর্ম করেন, যারা সেলফ এমপ্লয়েড নট W2 এমপ্লয়ি, আপনারা কিন্তু এই হোম অফিস ডিডাকশন মানে এই বাসারই একটা রেন্টের একটা পোর্শন হোম অফিস হিসাবে ডিডাকশন নিতে পারেন। তবে কন্ডিশন হচ্ছে এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা এক্সক্লুসিভলি এবং রেগুলার বেসিসে কিন্তু বিজনেস পারপাস ইউজ করতে হবে, আদারওয়াইজ আইআরএস উইল নট অ্যালাউ দিস ডিডাকশন। উদাহরণস্বরূপ বলবো যে দেখুন যে দেখা গেছে যে আপনি যদি অকেশনালি আপনার লিভিং রুমে বসে দেখা গেছে সোফায় বসে আপনি টিভি দেখতেছেন, দুই একটা ইমেল রিপ্লাই করলেন অফিসিয়াল কাজে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা এক্সক্লুসিভলি আপনি ইউজ করতেছেন, অকেশনালি আমি কথাটা ইউজ করছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই যে আপনার লিভিং রুম যেটা আছে এটা হোম অফিস হিসাবে ডিডাকশন নিতে পারবেন না, বিকজ ইউ আর নট ইউজিং রেগুলার বেসিস অ্যান্ড এক্সক্লুসিভলি ফর দ্য বিজনেস। তার মানে আপনি যদি রেগুলার বেসিস এবং এক্সক্লুসিভলি যদি বিজনেসের জন্য ইউজ করেন তবেই কিন্তু এই হোম অফিসটা ডিডাকশন নিতে পারবেন, কারণ আইআরএস ন্যারোলি ডিফাইন আপনার এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে তারা ভেরি স্পেসিফিক। এবং আরেকটা বিষয় বলবো যে ইভেন বিজনেস এক্সপেন্সের ক্ষেত্রে যে এতক্ষণ এক্সপেন্সের যেগুলো বলতেছি যে এক্সপেন্সেসের ক্ষেত্রে আইআরএসের কিন্তু ক্লিয়ার আইডিয়া দেওয়া আছে যে ইউর বিজনেস এক্সপেন্স শুড বি লেজিটিমেট অ্যান্ড অলসো রেলিভেন্ট টু দ্য বিজনেস। তার মানে আপনার এবং অর্ডিনারি টু দ্য বিজনেস, মানে অর্ডিনারি এক্সপেন্স থাকতে হবে। তার মানে আপনি যে বিজনেস এক্সপেন্সগুলো ক্লেম করবেন অবশ্যই বিজনেসের সাথে রিলেটেড থাকতে হবে এবং কি বলে অর্ডিনারি পারপাস মানে মানে দৈনন্দিন বিজনেস করতে গেলে যে খরচগুলো হয় আপনি সেগুলোই বিজনেস এক্সপেন্স হিসেবে নিতে পারেন। কোনো পার্সোনাল এক্সপেন্স কিন্তু আপনি এখানে কমিঙ্গেল করার সুযোগ নেই। এগুলোই আইআরএস এ একদম স্পষ্ট তাদের ডেফিনেশন দেওয়া আছে এই সমস্ত এক্সপেন্সের ব্যাপারে। তারপর আরেকটা উদাহরণস্বরূপ বলবো যে অ্যাকচুয়াল ভার্সাস স্ট্যান্ডার্ড মাইলেজ। আপনার যদি ভেহিকেল থাকে সেই ক্ষেত্রে আপনার দুইটা অপশনই আছে, আপনি অ্যাকচুয়াল এক্সপেন্স নিতে পারেন অথবা স্ট্যান্ডার্ড মাইলেজও আপনি নিতে পারেন, কারণ আইআরএস এই বছর স্ট্যান্ডার্ড মাইলেজের রেটও দিয়ে দিছে। সেটা আই বিলিভ স্ট্যান্ডার্ড মাইলেজের রেটটা হচ্ছে আছে আমার কাছে, এটা আই থিঙ্ক 36 সেন্ট or 63 সেন্ট সামথিং লাইক দ্যাট, আমার এক্স্যাক্টলি এটা এখানে নাই। যাই হোক আপনারা চাইলে 67 সেন্ট পার মাইল সেটা হচ্ছে আপনার বিজনেস মাইলেজ আপনি নিতে পারেন। আর যদি অ্যাকচুয়াল এক্সপেন্স নেন সেই ক্ষেত্রে রিপেয়ার মেনটেনেন্স ইন্স্যুরেন্স এগুলো আপনি নিতে পারেন। তবে এই যে অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড মাইলেজের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে আপনার দুইটি একসাথে নিতে পারবেন না, এটাকে ডবল ডিপিং বলে, আইদার ওয়ান, যে কোনো একটাতে আপনার যেতে হবে। আপনি যদি কোনো সফটওয়্যার পারচেস করেন বিজনেসের জন্য ডেফিনেটলি এগুলো ডিডাকশন নিতে পারবেন। বিজনেস মিল নিয়ে বলতে হয় যে গত বছরে কিন্তু বিজনেস মিল 100% ডিডাক্টেবল ছিল, বাট এই বছর সেটা 50%। বিজনেস মিল কিন্তু আর 100% নেওয়ার সুযোগ নেই। আর আবার হচ্ছে যে এমপ্লয়ি এডুকেশন কস্ট পেইড,
অনেক এমপ্লয়ার আছে যে এমপ্লয়ীদের জন্য ইউনিভার্সিটি কলেজে পড়লে তাদের এডুকেশন তারা পে করে, এগুলোও কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল একটা আপ টু সার্টেন পোর্শন। তারপর আরেকটা হচ্ছে যে একটু আগে বলেছি যে আপনি কিন্তু বিজনেস স্ট্রাকচার চেঞ্জের মাধ্যমে কিন্তু আপনার বিজনেস প্রফিটেবিলিটি আপনার কন্ট্রোল করতে পারেন। যেমন এই যে এস কর্পোরেশন বললাম একটু আগেই, যে এস কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু কোনো সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটাও আপনার ট্যাক্স অ্যাডভান্টেজ এন্টিটি এইগুলা। এবং এই এস কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আপনার কি বলে কাট ডাউন ইউর পেরোল ট্যাক্স, আবার ওই যে ট্যাক্সটাও কিন্তু আপনার করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে বলবো যে রাইট অফ ব্যাড ডেপ্ট এক্সপেন্স। এখানে আরেকটা টেকনিক হচ্ছে যে আপনি যদি রেগুলার বেসিসে আপনার কাস্টমার অ্যাকাউন্ট যদি মনিটর করেন, রিভিউ করেন, যে সমস্ত আপনার রিসিভেবল যারা আছে, যারা আপনি যাদের কাছে টাকা পান, তারা যদি দীর্ঘদিন টাকা দিচ্ছে না বা এটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনি কিন্তু এটা রাইট অফ করতে পারেন। এটা আপনার বিজনেস লস হিসাবে আপনি ডিডাকশন নিতে পারেন, এটাকে বলে রাইট অফ ব্যাড ডেপ্ট। তার মানে আপনার যদি টাকা পাওনা থাকে কারো কাছে, দীর্ঘদিন সেটা পাচ্ছেন না বা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনি কিন্তু এটা রাইট অফ করতে পারেন এবং এটা বিজনেস এক্সপেন্স হিসাবে নিতে পারেন। আরও কিছু টেকনিক আছে যেটা বিজনেস ইনকামটাকে আপনি রিডিউস করতে পারেন, যেমন সেটা হচ্ছে যে মুভিং ইনকাম অ্যান্ড এক্সপেন্স ফ্রম ওয়ান ইয়ার টু অ্যানাদার। আপনি কিন্তু ইনকাম এক বছর থেকে আরেক বছর ডেফারিং এর মাধ্যমেও আপনার ট্যাক্স কমাতে পারেন, এক্সপেন্সও আপনার এক বছর থেকে আরেক বছর ডেফারিং এর মাধ্যমে কিন্তু ট্যাক্স কমাতে পারেন। অনেকগুলো পরামর্শ আপনার কাছ থেকে শুনলাম। আমার মনে হয় যে যারা বিজনেস ট্যাক্স পেয়ার রয়েছেন তাদের কাছে বিষয়টা অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে। দেবব্রত চক্রবর্তী, আজকের মতো সময় শেষ হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN24 এর সকল দর্শককে শুভরাত্রি। জি, দর্শকদেরকে শুভরাত্রি জানাবো আমার পক্ষ থেকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।